পাঠ করছি অমিত ঘোষের লেখা রহস্য গল্প ফাঁদ। না! তীক্ষ্ণ চিৎকারে খান খান হয়ে গেল নিস্তব্ধ দুপুর। দক্ষিণ কলকাতার অংশ হলেও এই জায়গাটা পুরোপুরি রেসিডেন্সিয়াল এরিয়া। এই দুপুরবেলা বেশিরভাগ মানুষ ভাত ঘুমে ঢলে পড়ে। আজও তাই হয়েছিল, কিন্তু বাদ সাধল ওই চিৎকার। ক্রমে একটা জটলা এগুতে লাগলো নির্দিষ্ট বাড়িটার দিকে। প্রায় 6 কাঠা জমির উপর সাদা রঙের 3 তলা বাড়ি। সেই একবার চিৎকারের পর আর কোনো আওয়াজ নেই। কি হলো তবে? আশেপাশে জটলারত লোকজনকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। পুলিশ বাহিনী ঢোকার পরেই আসল খবরটা জানা গেল। খুন হয়েছেন বাড়ির মালিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট তরুণ সেনগুপ্ত। আর আশ্চর্য ব্যাপার যে খুনি আর কেউ নয়, তার ড্রাইভার সুব্রত দাস। মেজাজটা খিঁচড়ে আছে সিআইডি ইন্সপেক্টর অজন্তা মুখার্জির। আর মাত্র কয়েকদিন, তারপরেই সে প্রবেশ করবে একটা নতুন জীবনে। এই সময় কোনো রকম টেনশন সে নিতে চায় না, কিন্তু এইমাত্র তার বস ফোন করেছিলেন। এই সময় এইসব। আরে এসো এসো। অজন্তাকে নিজের ঘরে ঢুকতে দেখে সাদরে আহ্বান জানালেন ডিসি ইন্দ্রনীল রায়। কেমন আছো বলো? ঠিক আছি স্যার, কিন্তু আমি তো আপনাকে বলেছিলাম যে এই মাসের শেষেই আমি। সব মনে আছে, তুমি আর 15 দিন আমাদের সাথে আছো। আসলে এই কেসটা হঠাৎই সিআইডির কাছে চলে এসেছে। গত সপ্তাহে যোধপুর পার্ক এরিয়ায় এক ইন্ডাস্ট্রিয়ালিস্ট মার্ডার হয়েছেন। তিনি আবার রুলিং পার্টির একজন ভালো পেট্রন ছিলেন। কাজেই সিআইডির কাছে কেসটা রেফার করা হয়েছে। বলা হয়েছে 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে। মানে 1 সপ্তাহে কখনো? আমি এখনো কথা শেষ করিনি অজন্তা, মৃদু হেসে বললেন ডিসি। সরি স্যার, বলুন। এই কেসে মার্ডারার অলরেডি অ্যারেস্টেড। খুন করার সাথে সাথেই সে ধরা পড়ে গেছে। তাই তোমার সেরকম কোনো কাজ নেই, কিন্তু সিএমের ধারণা এ ব্যাপারে অপোজিশনদের কোনো হাত থাকতে পারে। ইনফ্যাক্ট ম্যাডাম নিজেই তোমার নাম সাজেস্ট করেছেন। কাজেই তোমার কাছে স্টেটের ফুল অথরাইজেশন থাকছে। তুমি জাস্ট একবার পুরো ব্যাপারটা রিভিউ করে 1 উইকের মধ্যে একটা রিপোর্ট ফাইল করে দেবে, ব্যাস। ওকে স্যার, প্লিজ আমাকে একবারটি ওনার সাথে দেখা করতে দিন। মহিলা কণ্ঠে কাতর অনুনয় শুনে ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকালো অজন্তা। সে বসে আছে যাদবপুর থানায় আইসি প্রণব ঘোষের চেম্বারে। প্রণব ঘোষ এমনিতেই একটু অখুশি। সে কেস সলভ করে খুনিকে অ্যারেস্ট করে ফেলল, তবু কিনা সিআইডি খবরদারি করতে এসেছে। কিন্তু উপায় নেই, একে ওপরতলার নির্দেশ, তার উপর অজন্তা মুখার্জির নাম সে শুনেছে স্বয়ং সিএম ম্যাডামের প্রিয় পাত্রী। কাজেই কোনো রকমে ঘরের মধ্যে এসে ঢুকলেন মহিলাটি। তারপর সোজা এসে অজন্তার পা জড়িয়ে ধরলেন। চমকে উঠল অজন্তা। পা জড়িয়ে ধরার জন্য নয়, মহিলাটির মুখ দেখে। এ মুখ তার খুব চেনা, স্কুলে তাদের ক্লাসে পড়তো। দয়া করে আমার হাজব্যান্ডকে ছেড়ে দিন, ও খুন করেনি, করতে পারে না, কান্না জড়ানো গলায় বলে উঠলেন ভদ্রমহিলা। পাশ থেকে এসআই স্বপ্না চৌধুরীর গলা পাওয়া গেল। ম্যাডাম, ইনি আপনার সাথে দেখা করবার জন্য সকাল থেকে বসে আছেন। আসলে উনি এই কেসের মার্ডারার সুব্রত দাসের ওয়াইফ, কাকলি দাস, আমার স্কুলমেট। অজন্তার মুখ থেকে কথাটা বেরোনো মাত্রই সবাই থমকে গেল। মাটি থেকে কাকলিকে টেনে তুলে অজন্তা বলল, তুই শান্ত হ, আমি দেখছি। তোর হাজব্যান্ড যদি নির্দোষ হয়, ওর কিছু হবে না, আমি ওকে বাঁচাবই। দ্য নাম্বার ডায়ালড বাই ইউ ইজ কারেন্টলি সুইচড অফ। না, আবার সেই একই পরিস্থিতি। ব্যক্তিগত সমস্যাকে পাশে সরিয়ে কাজে মন দেওয়ার চেষ্টা করলো অজন্তা। প্রণব ঘোষের থেকে যা শুনল তাতে পুরো ঘটনাটা মোটামুটি এইরকম। তরুণ সেনগুপ্ত পশ্চিমবঙ্গের একজন নামকরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। উত্তরাধিকার সূত্রে তিনি উড়িষ্যার 2টি আকরিক লৌহর খনির মালিক। তার একটি স্পঞ্জ আয়রনের ফ্যাক্টরি রয়েছে। এর সাথে তিনি শুরু করেছিলেন ইলেকট্রনিক্স পার্টস ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা। একজন সফল ব্যবসায়ী, বয়স 35। 2 বছর হলো বিয়ে করেছেন, স্ত্রী মালবিকা হাউসওয়াইফ। সুব্রত বছরখানেক আগে তার ড্রাইভারের কাজে বহাল হয়। ঘটনার দিন দুপুরে তরুণবাবু অফিসে যাননি, বাড়িতেই বসে কাজ করছিলেন। দুপুরে লাঞ্চ সেরে তিনি বাড়ির 1 তলায় ছিলেন। দুপুর 2:30 নাগাদ মালবিকা কোনো একটা কারণে 1 তলায় গিয়ে স্টোররুমে একটা গোঙানির আওয়াজ পান। তিনি ওই ঘরে গিয়ে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য।
একটা খোলা আলমারির পাশে তরুণবাবু দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন, আর তার বুকে গেঁথে আছে একটা ছুরি, যার মাঠটা ধরে রেখেছে সুব্রত। এই দৃশ্য দেখেই মালবিকা আর্তনাদ করে অজ্ঞান হয়ে পড়েন। সেই চিৎকার শুনে বাড়ির সিকিউরিটি ছুটে আসে। পুলিশ 10 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় এবং সুব্রতকে গ্রেপ্তার করে। তার মানে মালবিকা দেবী সাক্ষ্যের ভিত্তিতে সুব্রতকে অ্যারেস্ট করা হয়েছে, তাই তো? আইসি বললেন, ঠিক তাই। কিন্তু আমি জানি আপনি কি বলবেন ম্যাডাম। না, আমাদের ইনভেস্টিগেশনে কোনো ফাঁক নেই। আপনি এই ফাইলটা দেখলেই বুঝতে পারবেন যে সুব্রতই কালপ্রিট। সব প্রমাণই ওর বিরুদ্ধে। প্রণব ঘোষে ঠেলে দেওয়া ফাইলটা একবার চোখ বুলিয়ে নিল অজন্তা। আইসি ঠিকই বলেছেন, মালবিকার স্টেটমেন্ট ছাড়াও সুব্রতর বিরুদ্ধে আরও দুটো মারাত্মক প্রমাণ রয়েছে। 1, মার্ডার ওয়েপনে তার ফিঙ্গারপ্রিন্ট। 2, স্টোররুমের মেঝেতে মাত্র 2টো ফুটপ্রিন্ট, একটা স্বয়ং তরুণবাবুর আর একটার মালিক সুব্রত। অর্থাৎ সুব্রত ছাড়া অন্য কেউ ওই সময় ওই ঘরে ঢোকেনি। দেখলেন তো ম্যাডাম, সব প্রমাণ মজুদ। মাথা নেড়ে সায় দিল অজন্তা। তারপর আইসির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ইন্সপেক্টর ঘোষ, মার্ডারের মোটিভটা কি বুঝছেন? ডাকাতি ম্যাডাম। হোয়াট? মানে চুরি। স্টোররুমের আলমারি থেকে টাকা সরাচ্ছিল সুব্রত। হঠাৎ সেনগুপ্ত সাহেব ঘরে চলে আসেন। আচমকা ধরা পড়ে গিয়ে চাকু চালিয়ে দেয়। ব্যাস। কত টাকা ছিল ওই স্টোররুমের আলমারিতে? 50,000। ড্রাইভারের পক্ষে অনেক। আপনার ওকে ইন্টারোগেট করেননি? লাগানোর চেষ্টা করে যাচ্ছি আমরা। আপনিও চেষ্টা করতে পারেন। চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো অজন্তা। একবার সুব্রতর সঙ্গে কথা বলা দরকার। কেমন আছেন সুব্রতবাবু? অজন্তার গলা শুনে লকআপে বসে থাকা অবস্থায় মুখ তুলে তাকালো সুব্রত। রোগা পাতলা চেহারার এক যুবক। কেন এ কাজ করতে গেলেন সুব্রতবাবু? কাকলির কথা একটু ভাবলেন না? আপনি বিশ্বাস করুন ম্যাডাম, আমি খুন করিনি। কিন্তু আমি আপনাকে সব সত্যি কথা বলতে পারি। আপনি শুনবেন? বলুন। গলাটা একটু পরিষ্কার করে নিয়ে সুব্রত বলতে শুরু করলো। কাল সাহেব অফিসে যাননি। দুপুরবেলা লাঞ্চের পরে উনি আমাকে বললেন যে গাড়ি নিয়ে রেডি থাকতে। উনি 3টে নাগাদ বেরোবেন। 2:30 নাগাদ আমি গেলাম স্টোররুমে। দরজা খুলতেই দেখি এক বিভৎস দৃশ্য। সাহেব দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন, তার বুকে গেঁথে আছে একটা ছুরি। আমি আর থাকতে না পেরে দৌড়ে গিয়ে ছুরিটা টেনে বের করার চেষ্টা করতে লাগলাম। তখনই খোলা দরজার সামনে মেম সাহেব এসে দাঁড়ালেন। উনি মনে করলেন যে আমি সাহেবকে ছুরি মেরেছি। ব্যাস। একটুখানি চুপ থাকলো অজন্তা। তারপর বলল, আলমারিতে যে 50,000 টাকা ছিল আপনি জানতেন? না ম্যাডাম, ওই ঘরের আলমারিতে এত টাকা সাহেব রেখেছিলেন সেটাই আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, আপনি যখন ওই ঘরে যাচ্ছিলেন তখন আর কাউকে আশপাশে দেখেছিলেন? না, কেউ ছিল না। কোনো সন্দেহজনক কিছু দেখেছিলেন? না। 10 মিনিট পরে থানা থেকে বেরিয়ে এলো অজন্তা। এখন সে যাবে বেলেঘাটার ফরেন্সিক ল্যাবে। কয়েকটা বিষয় একটু পরিষ্কার করা দরকার। তার মানে আপনি বলতে চাইছেন যে এটা কোনো পিশাচ বা অপশক্তির কাজ? অজন্তার বলার ভঙ্গিতে হেসে ফেললেন ডক্টর তমাল মজুমদার। তারপর বললেন, সেটা বলতে পারবো না, ওটা ফরেন্সিক ডাক্তারের আওতার বাইরে। কিন্তু মানুষের কাজ নয়, অন্তত সাধারণ কোনো মানুষের। কেন এ কথা বলছেন? ফোর্স ম্যাডাম, একটা এনমার্স ফোর্স। প্রচণ্ড শক্তিতে ছুরিটা গেঁথে দেওয়া হয়েছে। এতটাই গভীরে গেঁথে গিয়েছিল যে আমাকে রীতিমতো সার্জারি করে ওটা ডেড বডি থেকে বের করতে হয়েছে। এই অমানসিক গায়ের জোর কোনো সাধারণ মানুষের হতে পারে না। সেজন্যই বলছিলাম যে। বুঝেছি। আর কিছু বলতে পারবেন? একটা হিন্ট দিতে পারি, মার্ডারার খুব লম্বা চওড়া কেউ। চওড়া মেনে নিলাম, শক্তিশালী মানুষের লক্ষণ, কিন্তু লম্বা কেন? ভিকটিমের হাইট প্রায় 6 ফিট। ছুরিটা গেঁথেছে বুকে। আঘাতের ডিরেকশন স্লাইন্টলি স্ল্যান্ট, অর্থাৎ তেরছাভাবে ওপর থেকে নিচের দিকে। এবার ভাবুন তো। বুঝেছি, 6 ফিটের লোকের বুকে ওপর থেকে ছুরি মারতে গেলে খুনির হাইট আরও বেশি হতে হবে, তাই তো? মুখে কিছু না বলে হাসি মুখে ডান হাতের বুড়ো আঙুলটা তুলে ধরল তমাল। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে।
শীতের শুরুতেই নিম্নচাপ ওকে কেমন যেন অস্থির করে তোলে। রক্তে তার মাদল বাজে, যেন সেই যৌবনের দিনগুলো আবার ফিরে আসতে চায়। রক্ত চঞ্চল হয়। কিন্তু এখন কি আর তা সম্ভব? বারান্দায় হালকা পায়ের আওয়াজ হতেই সতর্ক হয়ে উঠল সে। তবে কি তাকেও কেউ মারতে আসছে? এক ঝটকায় টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সে। কিন্তু পর মুহূর্তেই দরজায় এসে দাঁড়ালো সাধারণ কুর্তি আর ট্রাউজার পরা একজন যুবতী। শান্ত গলায় বলল, কেমন আছেন মিসেস সেনগুপ্ত? কোনো কথা না বলে কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন মালবিকা সেনগুপ্ত। আপনার সাথে কিছু আলোচনা ছিল, একটু কথা বলতে পারি? এবার যেন কল্পনার জগৎ ছেড়ে বাস্তবে ফিরে এলেন মালবিকা। চিনতেও পারলেন সামনে দাঁড়ানো যুবতীকে। 3-4 দিন আগেই এই বাড়িতে এসেছিল তদন্ত করতে সিআইডি ইন্সপেক্টর অজন্তা মুখার্জি। আমি সরি, একটু অন্যমনস্ক ছিলাম। বসুন না প্লিজ। না, বসবো না। আসলে আমি একটা খবর দিতে এসেছি। আমি সিআইডি চাকরিটা ছেড়ে দিচ্ছি। নেক্সট উইকটাই আমার লাস্ট ওয়ার্কিং উইক। সে কি, কেন? আসলে আমি একটা নতুন জীবন শুরু করতে চলেছি, তাই এই কাজটা না ছেড়ে উপায় ছিল না। অল দ্য বেস্ট। আর আমার হাজব্যান্ডের মার্ডার কেসটায় আপনার কী বা করার আছে? খুনি তো সেদিনই ধরা পড়ে গেছে। আপনি শুধু শুধু সময় নষ্ট করে। ও কিন্তু খুনি নয় মিসেস সেনগুপ্ত। পার্ডন, চমকে উঠলেন মালবিকা। ড্রাইভার সুব্রত দাস আপনার স্বামীকে খুন করেনি মিসেস সেনগুপ্ত? কি বলছেন? আমি নিজের চোখও অনেক সময় ধোঁকা দেয় ম্যাডাম। যেমন এই কেসের শুরুতে আমাকে দিয়েছিল। আমি ভেবে দেখিনি যে ছুরিতে হাত দিয়েছে মানে ঢোকানো নাও হতে পারে। ওটা সে টেনে বের করার চেষ্টা করছিল। বুলশিট। ওই স্কাউন্ডেলটার কথা আপনি বিশ্বাস করে নিলেন? করলাম, কারণ ওই নিরীহ গোবেচারা মানুষটা সত্যি কথা বলছেন। খুনি অতি ধুরন্ধর, তবে আমাকে সে ফাঁকি দিতে পারেনি। কে সে? বলছি, তবে আগে একটু প্ল্যানিংটা বলি। খুনি একটা ফাঁদ পেতেছিল সুব্রতর জন্য। আপনার সাক্ষ্য ছাড়া ওর বিরুদ্ধে 2টো মারাত্মক প্রমাণ ছিল। ছুরিতে ওর আঙুলের ছাপ, আর স্টোররুমের মেঝেতে আপনার স্বামী ছাড়া আর শুধুমাত্র ওরই পায়ের ছাপ, যাতে পরিষ্কার হয়ে যায় যে সুব্রত ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু খটকার লাগলো ফরেন্সিক রিপোর্ট হাতে পেয়ে। ডাক্তারের মতে খুনি খুব লম্বা চওড়া মানুষ। অপরিসীম শক্তিতে ছুরিটা গেঁথে দেওয়া হয়েছে 6 ফিট লম্বা তরুণবাবুর বুকে। আঘাত ওপর থেকে নিচের দিকে। 5 ফিট 5 ইঞ্চি হাইট সম্বলিত অ্যানিমিয়ায় ভোগা সুব্রত দাসের পক্ষে যা একেবারেই অসম্ভব। কিন্তু যদি ও না হয় তাহলে কে? কে সেই হত্যাকারী যে ঘরের মেঝেতে পায়ের ছাপ না ফেলেও এক অমোঘ অস্ত্র চালনা করতে পারে? উত্তরটা পেয়ে গেলাম ছোটবেলার ফিজিক্স পড়া স্মরণ করে। প্রজেক্টাইল, রকেট যেভাবে লক্ষ্যবস্তুতে হিট করে। তার মানে আপনি বলতে চান রকেট দিয়ে ছুরি চালানো হয়েছে? না, ওটা থিওরি, প্র্যাকটিক্যাল নয়। আমি বলতে চেয়েছি প্রজেক্টাইল যখন দূর থেকে আসে তখন প্রচণ্ড গতিবেগের দরুন এনর্মাস এনার্জি পায়। যেমন স্প্রিং দিয়ে হয়। না, স্প্রিং দিয়ে এক্ষেত্রে ছুরি নিক্ষেপ করা হয়নি, কারণ স্প্রিং দিয়ে ছুড়লে ছুরিটা সোজাসুজি বুকে লাগতো। এখানে কিন্তু ছুরিটা লেগেছে তেড়ছাভাবে ওপর থেকে নিচের দিকে। তাছাড়া খুনের 10 মিনিটের মধ্যে পুলিশ এই বাড়িতে পৌঁছে যায়, বাড়ি সার্চ হয়। এরকম কোনো যন্ত্র কিন্তু পাওয়া যায়নি। তাহলে খুনটা হলো কিভাবে? সেটা বলার আগে আর একটা কথা বলি। মোটিভ অব দ্য মার্ডার। লোকাল পুলিশের ধারণা ছিল সুব্রত টাকা চুরি করতে গিয়ে তরুণবাবু ধরে ফেলেন, তাই সে খুনটা করে। কিন্তু প্রশ্ন হলো, আমি নিজে সেদিন বাড়িটা সার্চ করে মাত্র 5,000 টাকা আপনার বেডরুমের আলমারি থেকে পেলাম। ওনার অফিস থেকে জানতে পারলাম উনি সব লেনদেন করতেন অফিস থেকে, বাড়িতে না। তাহলে বাড়িতে এত টাকা ওই আলমারিতে কেন রেখেছিলেন? আচ্ছা, এমন নয় তো টাকাটা উনি রাখেনই? ওনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখলাম খুনের আগের দিন যাদবপুর ব্যাংক থেকে চেক কেটে 50,000 টাকা তোলা হয়েছে, আর সেটা হলো আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট। কিন্তু তরুণবাবু তো খুনের আগের দিন কলকাতায় ছিলেন না। তাহলে কে সেই টাকা তুলেছিলেন মিসেস সেনগুপ্ত? অজন্তা তীক্ষ্ণ দৃষ্টির সামনে কেমন যেন কুঁকড়ে যেতে লাগলেন মালবিকা। এবার তরুণবাবুর প্রাইভেট লাইফের মধ্যে নাক গলাতে হলো। জানতে পারলাম
মিস্টার সেনগুপ্তের জীবনের এক কলঙ্কময় অধ্যায়ের কথা। 3 বছর আগে ফ্যাক্টরির জন্য জমি দখল করতে গিয়ে এক বৃদ্ধ কৃষক মারা যান। যদিও অ্যাক্সিডেন্ট বলা হয়েছিল, কিন্তু আসলে তাকে খুন করিয়েছিলেন তরুণবাবু। সেই ভদ্রলোকের পরিবার বলতেছিল একটিমাত্র মেয়ে, ভালো অ্যাথলিট ছিল সে, কোনো এক সার্কাসের দলে কাজ করত। যখন কন্ট্যাক্ট করা হলো, তারা জানালো যে বছর 2 আগে মেয়েটি দল ছেড়ে দিয়েছে। না, বর্তমান ঠিকানা তারা দিতে পারেনি, দিয়েছে দুটো জিনিস, মেয়েটির ফটো। দেখবেন নাকি? কাঠ হয়ে দাঁড়িয়ে রইল মালবিকা। অজন্তা বলে চলল, আর মেয়েটির কাজের কথা। প্রথম দিকে শারীরিক কসরত দেখালেও ওই মেয়েটি অন্য এক খেলা দেখাতে শুরু করে। কি সেটা জানেন? নাইফ থ্রোয়িং। হ্যাঁ, এটাই এই কেসের রহস্যের চাবিকাঠি। স্টোররুমে থাকা স্বামীর উপর পাশের জানলা থেকে সুনিপুণ দক্ষতায় সে ছুড়ে দেয় তার প্রিয় ছুরিগুলোর একটা। প্রজেক্টাইলের মতো সেটা ছুটে আসে, সামান্য ওপরে উঠে, তারপর নিচের দিকে মুখ করে গেঁথে যায় তার পিতৃঘাতক হাজব্যান্ডের বুকে। ঘরের মেঝেতে পা না রেখেও সে নিজের শপথ পূরণ করে। ও হ্যাঁ, মেয়েটির নামটাও জানা গেছে। সার্কাসে তার ডাকনাম ছিল জ্যোৎস্না, তবে আসল নাম মালবিকা চৌধুরী। আর স্থির থাকতে পারল না মালবিকা। অসামান্য ক্ষিপ্রতায় টেবিলের ড্রয়ার থেকে টেনে বার করলো একটা ঝকঝকে ছুরি, থ্রোয়িং নাইফ। তারপর সেটা তুলে ধরে বলল, সরি অজন্তা, তোমার আর নতুন জীবনে প্রবেশ করা হলো না, তোমাকেও মরতে হবে। তুমি দুটো ভুল করেছো মালবিকা, শান দেওয়া গলায় বলল অজন্তা। প্রথম ভুল করেছো এক নিরীহ মানুষকে ফাঁদ পেতে ফাঁসিয়ে দিয়ে, আর দ্বিতীয় ভুলটা করেছো এখন আবার ফাঁদ পেতে। একটা গুলির শব্দ হলো। মাটিতে লুটিয়ে পড়ল মালবিকা। ট্রাউজারের পকেট থেকে পিস্তল সমেত হাতটা বার করে অজন্তা প্রথমে থানায় ফোন করলো, তারপর কাকলিকে। কাকলি সাড়া দিতেই সে বলল, কাকলি, অজন্তা বলছি, সব ঠিক হয়ে গেছে, আসল খুনি ধরা পড়েছে, সুব্রতবাবু আজই ছাড়া পেয়ে যাবেন। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে অজন্তা ভাবল, কাকলির মনের মানুষকে তো সে ফিরিয়ে দিতে পারল, কিন্তু তার নিজের কি হবে? তার মনের মানুষ তো আজ প্রায় 10 দিন হলো ফোনই ধরছে না। কি হলো? কোনো বিপদে পড়ল না তো? কোথায় গেল তার পার্টনার সৌম্য রায়চৌধুরী, ওরফে এজেন্ট শত্রুঘ্ন? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।